মোটামুটি আজকের দিনের নির্বাচন কমিশনে আপিল শুনানির যে অভিজ্ঞতা সেটার অনেকটাই পুরোটাই বর্ণনা করেছেন আমাদের নির্বাচন পরিচালনা কমিটির যে আইনি সহায়তা বিষয়ক উপকমিটি আছে তার প্রধান অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা। আমরা খুবই শঙ্কার সাথে গতকালকে আমরা আমাদের শঙ্কা প্রকাশ করেছি নির্বাচন কমিশনের একপাক্ষিক বা বিশেষ কোনো গোষ্ঠীর প্রতি বিশেষ আচরণের এবং এই নির্বাচনটাও আমরা বিগত যে 3টা নির্বাচন দেখেছি সেই নির্বাচনগুলোর কিছু লক্ষণের দিকে যাচ্ছে বলে আমরা শঙ্কা প্রকাশ করেছিলাম এবং আজকে সেই বিষয়ে আরও অনেক কিছু পরিষ্কার হয়েছে এবং অনেক কিছু আজকের যেই আপিল শুনানি তার মধ্য দিয়ে আরও শঙ্কার জন্ম দিয়েছে আমাদের মধ্যে। বাংলাদেশের সংবিধানে স্পষ্টভাবে বলা আছে যে কোনো ব্যক্তি যদি কোনো বিদেশি নাগরিকত্ব গ্রহণ করেন কিংবা আনুগত্য প্রকাশ করেন, শুধু নাগরিকত্ব গ্রহণ না, আনুগত্য প্রকাশ করলেও তিনি বাংলাদেশের সংসদ সদস্য প্রার্থী হবার যোগ্যতা হারাবেন। এবং এরপরেও আমরা দেখলাম যে অনেকেই দ্বৈত নাগরিকত্ব থাকা সত্ত্বেও নির্বাচন কমিশনে গিয়ে গুন্ডামি করছেন। নির্বাচন কমিশনে এক একজন 200-300 লোকজন নিয়ে যাচ্ছেন এবং লয়ারদের সংখ্যা বাড়িয়ে শত শত লয়ারদেরকে নিয়ে যাচ্ছেন নির্বাচন কমিশনের উপর চাপ প্রয়োগ করার জন্য। এবং আমরা দেখতে পাই যে নির্বাচন কমিশনও নানা ধরনের ইন্টারপ্রিটেশন, নানা ধরনের ফাঁকফোকর দিয়ে তাদেরকে বৈধতা দানের এক ধরনের নির্বাচন কমিশনেরও আমরা প্রবণতা দেখতে পেয়েছি, যেটা আমাদের দেশের জন্য, আমাদের দেশের সংবিধানের জন্য, নির্বাচন ব্যবস্থার জন্য এবং সর্বোপরি গণতন্ত্রের জন্য অশনি সংকেত। আমরা এটা স্পেসিফিকলি দেখতে পাচ্ছি বিএনপির প্রার্থীদের পক্ষ থেকে। বিএনপি নিজেদেরকে গণতন্ত্রের ধারক বাহক, গণতান্ত্রিক রাজনীতির পায়োনিয়ার বলে বিভিন্ন জায়গায় বলে আসছে এবং মনে করে, কিন্তু তাদের কাজকর্মে আমরা দেখি যে তারা সম্পূর্ণ 180 ডিগ্রি টার্ন নিয়ে গণতন্ত্রের বিরুদ্ধে, বাংলাদেশের সংবিধানের বিরুদ্ধে, বাংলাদেশের প্রচলিত আইনের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। এবং তাদের যে লুটেরা শ্রেণীরা এই নির্বাচনে অংশগ্রহণ করছে, যারা এই দেশটাকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে লুট করে বিদেশে নাগরিকত্ব নিয়েছে, বিদেশে বাড়িঘর করেছে, বিদেশে সম্পত্তির পাহাড় করেছে, এবং এখন আবার যখন গণতন্ত্রের সময় এসেছে, যখন নির্বাচনের সময় এসেছে, আবারও জনপ্রতিনিধি হওয়ার জন্য দেশে এসে সেই দ্বৈত নাগরিকত্ব সহই নির্বাচনে অংশগ্রহণ করার পায়তারা করছে। আপনারা যদি জনপ্রতিনিধি হতে চান তাহলে প্রকৃত অর্থে প্রথমে এককভাবে বাংলাদেশের নাগরিক হন। আমরা কোনো বিদেশি নাগরিককে বাংলাদেশে নির্বাচন করতে দেব না। আমরা কোনোভাবেই, যদি নির্বাচন কমিশন এই ক্ষেত্রে সংবিধান লঙ্ঘন করার কিংবা কোনো ধরনের ইন্টারপ্রিটেশন দেওয়ার কিংবা কোনো ফাঁকফোকরের মধ্য দিয়ে তাদেরকে এখতিয়ার বহির্ভূতভাবে তাদের প্রার্থিতা বৈধ করার কোনো চেষ্টা করে, তাহলে আমরা একই সাথে আইনি লড়াই লড়বো এবং একই সাথে রাজপথেও নামবো। আমরা এই নির্বাচন কমিশনকে সর্বোচ্চ সহযোগিতা করে আসছে প্রথম দিন থেকে, এবং আমরা বিভিন্ন জায়গায় তাদের অনেক ঘাটতি সত্ত্বেও তাদের এই যে একপাক্ষিক অবস্থান নেওয়াটা, সেটা আমরা একদম যাচাই বাছাইয়ের পর্যায়ে থেকে দেখে আসছি। তারপরেও আমরা চেষ্টা করছি তাদেরকে সময় দেওয়ার, সুযোগ দেয় যাতে তারা এগুলো ঠিক করে নেয়। কিন্তু আজকের যেই ঘটনাগুলো ঘটেছে এবং আগামীকালকে আবার এফিডেভিটের মাধ্যমে বিদেশি নাগরিকদেরকে বাংলাদেশের নির্বাচন করার সুযোগ দেওয়ার যেই কথাগুলো আমরা শুনেছি, তারপরে আমরা তাদেরকে আর কোনো ধরনের সুযোগ দিব না। আগামীকাল যদি আমরা দেখি যে কোনো ঋণ খেলাপি, কোনো দ্বৈত নাগরিকত্বধারী কেউ নির্বাচন করার যোগ্যতা পাচ্ছেন, সেটা যে শর্তেই হোক, যে ইন্টারপ্রিটেশনের মধ্য দিয়েই হোক, আমরা সেটার বিরুদ্ধে রাজপথে নামব। আমরা সেটার বিরুদ্ধে আমাদের পরবর্তী আইনি লড়াই চালিয়ে যাব। আমরা কোনোভাবেই এই নির্বাচন কমিশনকে পূর্ববর্তী 3টে নির্বাচন কমিশনের মতো একটা দায়সারা নির্বাচন এবং একপাক্ষিক নির্বাচন, সেটেলড নির্বাচন আয়োজন করার সুযোগ দিব না। জাতীয় নাগরিক পার্টি তাদের জোট শরিকদেরকে নিয়ে এই বিষয়টিকে খুব সিরিয়াসলি ডিল করবে এবং এই বিষয়টিকে এই ধরনের কোনো কিছু ঘটা থেকে রুখে দাঁড়ানোর জন্য কাজ করবে। আমরা দেখেছি যে বিশেষ করে যেই দলগুলো বিগত সময়ে ক্ষমতায় ছিল, তাদের মধ্যে স্পেসিফিকলি এই প্রবলেমগুলো বেশি, যে তাদের প্রার্থীরা ঋণ খেলাপি, একজন 3টা ব্যাংকের ঋণ খেলাপি, একজন 190 কোটি, 200 কোটি, 500 কোটি টাকার ঋণ খেলাপি, এবং এই টাকাগুলো আমার দেশের জনগণের, এবং এই টাকা ফেরত না দিয়ে তারা বারবার একের পর এক নির্বাচনে অংশগ্রহণ করছেন, সংসদে প্রতিনিধিত্ব করতে চাচ্ছেন, কিংবা প্রতিনিধিত্ব করতে না পারলে বিদেশে গিয়ে আরামায়েশে জীবনযাপন করছেন।
আপনারা দেখেছেন যে জাতীয় নাগরিক পার্টিরও 47 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন, সেখানে একজন ব্যতীত বাকি সবাই নিষ্কণ্টকভাবে তাদের মনোনয়নের বৈধতা পেয়েছেন। আমরা এই নতুন বন্দোবস্তের কথাই সবসময় বলে এসেছি এবং এই নতুন বন্দোবস্তের পথেই আমরা যেতে চাই। এটাই প্রমাণ করে যে জাতীয় নাগরিক পার্টি যেই তথাকথিত গণতান্ত্রিক কিন্তু লুটেরা রাজনৈতিক দলগুলো আছে তাদের থেকে কোন জায়গায় আলাদা, এবং বাংলাদেশের জনগণ এই পরিবর্তনটা দেখেই তাদের ম্যান্ডেট দিবে, এটা আমরা প্রত্যাশা করি। আরেকটা বিষয়, আমরা আজকে অত্যন্ত দুঃখের সাথে জানতে পারলাম যে বিএনপির ফেনী 3 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী তিনি আমাদের যেই লিগ্যাল টিমের যারা সদস্যরা সেখানে ছিলেন তাদেরকে ব্লাডি সিটিজেন বলে সেখানে গালি দিয়েছেন। তো আমরা এটাকে গালি হিসেবে নিচ্ছি না, আমরা মনে করি আমরা ব্লাডি সিটিজেন, আমরা এই বাংলাদেশের ব্লাডি নাগরিক, কিন্তু আমরা ব্লাডি ফরেনার না। আপনাদের মতো ব্লাডি ফরেনারদের বাংলাদেশে কোনো অধিকার নেই নির্বাচনে অংশগ্রহণ করার এবং জনপ্রতিনিধিত্ব করার। বাংলাদেশের একটা উদীয়মান রাজনৈতিক দল হিসেবে, জুলাই গণঅভ্যুত্থানের থেকে উঠে আসা একটা রাজনৈতিক দল হিসেবে আমরা কোনোভাবেই আপনাদেরকে সেই সুযোগ দিব না। যদি কোনোভাবে আপনারা নির্বাচন কমিশনকে ম্যানেজ করে কিংবা এই পলিটিক্যাল এই ফ্যাসিবাদী সিস্টেম, যেটা আমরা দুঃখজনকভাবে গত 1.5 বছরও পুরোপুরি পরিবর্তন করতে পারিনি, সেটার মধ্য দিয়ে আপনারা বৈধতা পেয়ে যান, তাহলে মনে রাখবেন আপনাদেরকে রাজপথে প্রতিরোধ করা হবে, আপনাদেরকে আপনাদের আসনে প্রতিরোধ করা হবে, আপনাদেরকে আমরা আমাদের যেই সুপ্রিম কোর্ট আছে সেখানে আমরা আমাদের আইনি লড়াই চালাবো, কিন্তু কোনোভাবেই আপনাদেরকে আমরা শান্তিতে এখানে নির্বাচন করতে, এদেশের জনগণের প্রতিনিধিত্ব করার সুযোগ আমরা দিব না। আমরা জাতীয় নাগরিক পার্টির নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে, জাতীয় নাগরিক পার্টি এবং আমাদের জোটের শরিকদের পক্ষ থেকে স্পষ্টভাবে এই বার্তাটা দেশবাসীর কাছে, নির্বাচন কমিশনের কাছে, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দিতে চাই। আপনারা কোনোভাবে একটা দায়সারা নির্বাচন করে দিয়ে বা সেটেলড নির্বাচন করে দিয়ে পার পেয়ে যাওয়ার কথা ভাববেন না। আপনারা মনে রাখবেন যে আপনাদের ওই চেয়ারগুলোতে যারা পূর্বসূরি যারা বসেছিলেন, যারা এইভাবেই গত 3টি নির্বাচনে মানুষের ভোটাধিকার হরণ করেছিলেন, তাদের পরিণতি কি হয়েছে সেটা আপনারা ভুলে যাবেন না। আপনারা যদি এই ধরনের পরিণতি অদূর ভবিষ্যতে না চান, তাহলে অবশ্যই আপনাদেরকে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে হবে, সেটার জন্য সর্বোচ্চ সদিচ্ছা দেখাতে হবে, এবং যদি কোথাও আপনারা বাধাগ্রস্ত মনে করেন সেটা আমাদেরকে জানান, আমরা আপনাদেরকে সহযোগিতা করব, বাংলাদেশের জনগণ আপনাদেরকে সহযোগিতা করবে। আবারও আপনারা যারা উপস্থিত হয়েছেন আজকের এই সংবাদ সম্মেলনে, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আসিফ মাহমুদ, আমি মাঝার ইসলাম নিয়ে কাজ করি। ঘুরে ফিরে একটা বিষয় আসছে, নির্বাচন কমিশন একটি দলের পক্ষে কাজ করছে। এই নির্বাচন কমিশন তো অভ্যুত্থানের সরকার দ্বারা গঠিত। আপনারা নির্বাচন চলে আসছে, এই সময় আপনারা এই অভিযোগ করছেন, তাহলে এটা তো আপনারা আগেই বুঝতে পেরেছিলেন। তখন কোনো আপনারা নির্বাচন কমিশনকে দায়িত্ব হস্তান্তর করে নতুন একটা নির্বাচন কমিশনের কথা বললেন না? কেন মনে হচ্ছে নির্বাচন কমিশন আসলে একটা দলের পক্ষে কাজ করছে, একটা সুষ্ঠু নির্বাচন করতে পারবে না? আপনি হয়তো দেখেননি যে জাতীয় নাগরিক পার্টি এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাজপথে অনেক আগেই আন্দোলন করেছে। প্রায় 6 মাস আগে আমরা নির্বাচন কমিশন অবরোধ করা হয়েছিল জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে, এবং আমরা নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানিয়েছিলাম। এবং আমরা যদি দেখি যে এখন যদি আবার প্রয়োজন হয়, আবার আমরা রাজপথে নামবো, এবং আমরা কোনোভাবে একটা যাচ্ছেতাই নির্বাচন আয়োজন করার সুযোগ দিব না। যদি প্রয়োজন হয় এই নির্বাচন কমিশন পুনর্গঠন করে প্রয়োজনে কিছুদিন দেরি করে হলেও একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করাই, যেন তেন একটা নির্বাচন তাড়াতাড়ি আয়োজন করার থেকে সময় নিয়ে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করাটাই থাকবে আমাদের মূল প্রায়োরিটি। আপনি বললেন 6 মাস আগে এনসিপি এই আন্দোলনটা করছে, তখন তো আপনি সরকারে ছিলেন, তাহলে আপনি তখন আসলে বুঝতে পারলেন না যে আসলে এই নির্বাচন কমিশন নিউট্রাল জায়গায় নেই? নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে একটা স্বাধীন প্রতিষ্ঠান, এবং আপনারা জানেন যে তার স্বাধীনভাবে কাজ করার এখতিয়ার আছে। আপনারা দেখেছেন যে নির্বাচন কমিশনের সাথে যে তারা যে সরকারের কথা শুনে কাজ করেছে, এরকম কোনো কিছু হয়তো আপনাদের নজরে পড়ার কথা না বিগত প্রায় 1.5 বছরে। আর আমি সরকারে ছিলাম, সরকারের একটা পার্ট ছিলাম আমি, কিন্তু হোল গভর্নমেন্টের সাথে নির্বাচন কমিশনের সেই কোঅর্ডিনেশনটা আমি সরকারে থাকতেও দুঃখজনকভাবে দেখি নাই। এবং এটাও একটা দুঃখজনক বিষয়, যদি সামনের নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনের মধ্যে একটা গুড কোঅর্ডিনেশন না থাকে, তাহলে এই নির্বাচনটা কতটুকু সুষ্ঠুভাবে আয়োজন করা সম্ভব সেটা নিয়েও একটা সন্দেহ রয়েছে। আসিফ মাহমুদ, আমি জারিফ হাসান, দূরবীন নিউজ থেকে। আমার প্রশ্নটা হলো, স্বাধীন প্রতিষ্ঠানকে কোন নির্দিষ্ট দল চাইলেই কি পুনর্গঠন করতে পারে কিনা?
আমরা আমাদের রাজনৈতিক দাবি অবশ্যই জানাতে পারি। নির্বাচন কমিশন যেমন স্বাধীন প্রতিষ্ঠান, সে যদি তার স্বাধীনতার অপব্যবহার করে, সে যদি তার এখতিয়ার বহির্ভূতভাবে গিয়ে সংবিধানের ইন্টারপ্রিটেশন দিতে চায়, তাহলে অবশ্যই আমরা যৌক্তিকভাবেই আমাদের দাবি উত্থাপন করতে পারি। আমরা আগেও করেছি এবং ভবিষ্যতেও করতে কখনোই পিছ পাবো না। এই লড়াইটা কি রাজনৈতিক আপনি হবে নাকি এক শব্দে একটা আইনগত কথা হবে? বলেন, আমি আপনাকে বলতে চাই, সেটা হচ্ছে যে একটা প্রশ্নের উত্তর দেবেন। সেটা হচ্ছে আমরা চিনি অনেক জায়গায় যারা দ্বৈত নাগরিক ছিল, ঋণ খেলাপি আছে, তাদেরকেও মনোনয়ন বৈধ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আপনাদের অবস্থাটা কি হবে? আমরা আমাদের আইনি লড়াই চালিয়ে যাব। আমরা কোনো দ্বৈত নাগরিক, কোনো ঋণ খেলাপিকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিব না। ইতিমধ্যেই আমরা কুমিল্লা 4 আসনে আপনারা দেখেছেন যে একজন 3টি ব্যাংক থেকে ঋণ খেলাপি, তার বিরুদ্ধে আমরা আইনি লড়াই চালিয়েছি শুরু থেকে এবং সেখানে আমরা বিজয়ী হয়েছি। এবং এটাও একটা উদাহরণ হিসেবে থাকবে যে কোনো ঋণ খেলাপি কিংবা দ্বৈত নাগরিক বাংলাদেশের যেই আগামী নির্বাচন হতে যাচ্ছে আইন ভঙ্গ করে কিংবা আইনের ফাঁক ফোকর দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এটা আমরা সকল উপায়ে আমাদের লড়াই চালিয়ে যাব, সেটা আইনি লড়াই হোক, সেটা রাজপথের লড়াই হোক, কিংবা সর্বশেষ প্রয়োজন হলে আমরা সেই আসনে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব। 6 সালে আপনাদের যে আন্দোলনটা ছিল নির্বাচন কমিশনের বিরুদ্ধে, সেই আন্দোলনটা স্থগিত হয়ে গিয়েছিল কেন? আজকে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে আপনাদের এই আন্দোলনটা কেন আবার সোচ্চার হচ্ছে? দেখেন, আমরা তাদেরকে সুযোগ দিতে চেয়েছি, আমরা তাদেরকে ভরসা করতে চেয়েছি যে তারা সুষ্ঠু একটা নির্বাচন আয়োজন করবে এবং আমরা তাদেরকে অবজারভেশনে রাখছি, যেটা আমরা আগেও বলেছি যে আমরা ক্রিটিক্যালি তাদেরকে অবজার্ভ করছি যে তারা কী ধরনের ব্যবস্থা নেয় কিংবা সামনের দিনে নিচ্ছে। আমরা আগামীকালকে মনে করি আগামীকালকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু আপিল শুনানির শেষ দিন আগামীকালকে তাদের অবস্থান এবং তাদের কার্যক্রম দেখে আমরা আমাদের পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব। আমরা মনে করি যে আগামীকালকে হচ্ছে রেড লাইন নির্বাচন কমিশনের জন্য। যদি তারা সেই রেড লাইনটা সুষ্ঠুভাবে অতিক্রম করতে পারে, নিরপেক্ষতা দেখিয়ে এবং আরপিও এবং সংবিধানকে মান্য করে অতিক্রম করতে পারে, তাহলে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে। যদি তারা সেখানে ভুল করে এবং সেখানে পক্ষপাতিত্বের কিংবা কোনো ফাঁক ফোকর দিয়ে ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিকদেরকে পার করে দেওয়ার চেষ্টা করে, তাহলে আমরা এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে অ্যাকশনে যাব। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।